হাসছে গোপাল, হাসছে গোপাল। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। যুগের পরে যুগ কেটে যায়, মানুষ তাকে ভোলে না। চলে না রে, চলে না রে, চলে না রে, চলে না, চলে না রে, চলে না রে, তাকে ছাড়া চলে না। কে সে? পরিচয় কি তার? হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা গোপাল ভাঁড়। একদিন কৃষ্ণনগর থেকে গোপনভাবে একটা চিঠি এলো মুর্শিদাবাদের নবাব বাহাদুরের কাছে। আর সেখানে লেখা আছে বেআইনিভাবে কৃষ্ণনগরে অস্ত্রশস্ত্র মজুত করা হয়েছে। তাই নবাব বাহাদুর খুব রেগে গিয়ে মহারাজের কাছে একটা পত্র পাঠালো। মহারাজ কৃষ্ণচন্দ্র সেই পত্র পেয়ে খুব চিন্তায় ছিল, তাই রাজসভায় আসতে একটু দেরি করে ফেলে। একটু পর মহারাজ কৃষ্ণচন্দ্র তার রাজসভাতে আসলো। মন্ত্রী বসে জিজ্ঞাসা করলো, কি হলো মহারাজ, আজকে এত দেরি কেন? কি হয়েছে? তার মধ্যে আপনাকেও বেশ চিন্তিত লাগছে। কি হয়েছে মহারাজ আপনার? মন্ত্রী বসাই মনে মনে ভাবলো, মহারাজ গুঁতোটা ভালোই খেয়েছে মনে হচ্ছে। মহারাজ বলল, মুর্শিদাবাদের নবাব বাহাদুর আমাদের কৃষ্ণনগরে একটি যুদ্ধের ঘোষণা করেছে। সকল সভাসদ অবাক হয়ে বলল, কেন? মহারাজ বলল, কেউ বা কারা নবাব বাহাদুরকে জানিয়েছে যে আমরা নাকি কৃষ্ণনগরে প্রচুর বেআইনি অস্ত্রশস্ত্র মজুত করেছি, আর এই অপরাধের জন্য নবাব আমাদের কৃষ্ণনগর আক্রমণ করার পরিকল্পনা করেছেন। মন্ত্রীমশাই বলল, তা এই কথাটা আপনি কি করে জানলেন মহারাজ? মহারাজ তখন নিজের হাতের পত্রটা দেখিয়ে বলল, এই যে তার পত্র। আজ সকালবেলা তার বিশেষ দূত এসে আমাকে এই পত্রটা দিয়ে গেছে। গোপাল বলল, কি অস্ত্রশস্ত্র মজুত করেছি আমরা? আচ্ছা মহারাজ, মুর্শিদাবাদের নবাব কি পাগল হয়ে গেছে? হ্যাঁ। মন্ত্রীমশাই বলল, এত চিন্তা করবেন না মহারাজ, আক্রমণ করতে দিন, দেখিয়ে দিতে হবে আমরাও যুদ্ধ করতে ভয় পাই না। সেনাপতি বলল, আহা বাজে কথা ছাড়ুন তো, খুব তো যুদ্ধ করে লাফাচ্ছেন। বললি যুদ্ধটা হবে কি দিয়ে? আমাদের না আছে তেমন সৈন্য সামন্ত, আর না আছে তেমন অস্ত্রশস্ত্র। মহারাজ বলল, সেটাই তো সমস্যা। গোপাল বলল, আচ্ছা মহারাজ, আমাদের এখানে বেআইনি অস্ত্রশস্ত্র মজুদের ব্যাপারে কে নবাব বাহাদুরকে জানিয়েছে, সেটা কি চিঠিতে লিখেছেন? মহারাজ বলল, না সেটা জানায়নি। মন্ত্রীমশাই বলল, কেন অবান্তর প্রশ্ন করছো গোপাল? তিনি সারা বাংলার নবাব, তিনি কেন জানাতে যাবেন যে কোথা থেকে জেনেছেন? এসব আলোচনা ছেড়ে বরং সীমিত ক্ষমতা নিয়েই যুদ্ধ আমরা কিভাবে টক্কর দেব সেই কথা ভাবো। সেনাপতি বলল, ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার। বললি নবাবের এই বিশাল সেনাবাহিনীর সাথে টক্করটা দেবে কে শুনি? আপনি দেবেন মন্ত্রীমশাই? মন্ত্রীমশাই বলল, তুমি আছো কি করতে সেনাপতি? শুধু কি মাসে মাসে কারি কারি টাকা মাইনা খেতে? মহারাজ রেগে গিয়ে বলল, বলি হচ্ছেটা কি? হ্যাঁ, এই বিপদের দিনে নিজেদের মধ্যে তর্ক বন্ধ করো তো দেখি। সবাই ঠান্ডা মাথায় ভেবে একটা পথ বের করো। গোপাল বলল, মহারাজ আমি একবার মুর্শিদাবাদে গিয়ে নবাব বাহাদুরের সঙ্গে কথা বলতে চাই। নবাব বাহাদুরের সঙ্গে কথা বলে যে করেই হোক এই যুদ্ধ থামাতে হবে। মন্ত্রীমশাই বলল, শোনো গোপাল, নবাব বাহাদুর এখন যা রেগে আছেন, এই সময় নবাব বাহাদুরের সামনে গেলে তোমার গর্দানটা নিয়েই নেবে। গোপাল বলল, মরতে আমি ভয় পাই না মন্ত্রীমশাই, আমাকে শুধু অনুমতি দিন মহারাজ। মহারাজ বলল, বেশ দিলাম অনুমতি, দেখো কি করতে পারো। তারপর রাজসভা শেষ করে দিল। পরের দিন সকালে গোপাল নবাব বাহাদুরের কাছে গেল। নবাব বাহাদুর গোপালকে দেখে বলল, দেখো দেখো অজির, কৃষ্ণচন্দ্র কেমন পত্র পেয়ে ভয় পেয়ে গেছে, সঙ্গে সঙ্গে ওই টেকো গোপালকে দূত হিসেবে পাঠিয়েছে আমার কাছে। কৃষ্ণচন্দ্রের কি ভয়, কি ভয়। এই বলে নবাব বাহাদুর আর উজির মশাই হাসতে থাকলো। তারপর নবাব বাহাদুর গোপালকে বলল, তা গোপালচন্দ্র কি বলতে এসেছো বলো? গোপাল বলল, জাহাপনা, আপনার কাছে জানতে এসেছি ওই রকম একটি চিঠি আপনি কেন লিখলেন। বিশ্বাস করুন, কোনো রকম বেআইনি অস্ত্রশস্ত্র আমরা মজুত করিনি।
নবাব বাহাদুর বলল, মজুত করনি, কিন্তু আমার কাছে যে পাক্কা খবর আছে। গোপাল বলল, এমন একটা ভুল খবর আপনাকে কে দিয়েছে? কিন্তু এ কথা ঠিক, যে দিয়েছে সে দাহাম মিথ্যা কথা বলেছে। নবাব বাহাদুর রেগে গিয়ে বলল, তোমার এত সাহস, তুমি আমাকে মিথ্যেবাদী বললে? উজির বলল, দেখেছেন জাহাপনা, মহারাজ কৃষ্ণচন্দ্রের লোকেদের সাহসটা একবার দেখেছেন? নবাব বাহাদুর বলল, বাড়বে না, অনেক অস্ত্রশস্ত্র যে এখন ওদের হাতে আছে, বুঝিয়ে দেব, সব সাহস একদম ঘুচিয়ে দেব। গোপাল বলল, মার্জনা করবেন হুজুর, আমি কিন্তু আপনাকে মিথ্যাবাদী বলিনি। নবাব বাহাদুর বলল, তাহলে তুমি কাকে বললে? গোপাল বলল, না, আপনাকে যে খবরটা দিয়েছে সে কিন্তু সত্যি কথা বলেনি জাহাপনা। ঠিক আছে, আমার মুখের কথা বিশ্বাস না হলে আপনি কৃষ্ণনগরের লোক পাঠিয়ে দিন, সে গিয়ে নিজের চোখে দেখে আসুক আমরা কোনো বেআইনি অস্ত্রশস্ত্র মজুত করেছে কিনা। গোপাল নবাব বাহাদুরকে অনেক বোঝালো, কিন্তু নবাব বাহাদুর কোনো মতেই গোপালের কথা শুনল না। নবাব বাহাদুর ঠিক করেই নিয়েছে যে কৃষ্ণনগরে যুদ্ধ করবেই করবে, তাই গোপাল কৃষ্ণনগরে ফিরে আসলো আর এসে মহারাজকে বলল যে নবাব বাহাদুর কোনো কথাই শুনছেন না আর যুদ্ধ করবেই ঠিক করে নিয়েছে। এদিকে মন্ত্রীমশাই মনে মনে ভাবলো, আহা আহা, কি মজা, যুদ্ধ হবে, আমার কত লাভ হবে, অস্ত্র কেনার নাম করে 2 হাতেই টাকা সরানো যাবে, ভাবলেই কি মনটা কেমন জানি গুনগুন করে উঠছে। মহারাজ বলল, তাহলে আর কি করবে, যুদ্ধের জন্য প্রস্তুত হও, তারপর সবই মা ভবানীর ইচ্ছে। মহারাজ সেনাপতিকে বলল, সেনাপতি, যুদ্ধের জন্য যে কটা অস্ত্র না হলেই নয় তার একটি ফর্দ করে নাও দেখি। মন্ত্রীমশাই বলল, ও নিয়ে আপনি চিন্তা করবেন না মহারাজ, আমি আছি তো, সেনাপতির সঙ্গে আজই বসবেই অস্ত্রশস্ত্রের ব্যাপারে, আগামী সপ্তাহে যুদ্ধ বলে কথা। গোপাল বলল, অযথা টাকা খরচ করে অস্ত্র কেনার ব্যাপারে আমার কিন্তু আপত্তি আছে মহারাজ। মন্ত্রীমশাই বলল, গোপাল, মুর্শিদাবাদ থেকে ঘুরে এসে কি তোমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে নাকি? অস্ত্র না কিনলে যুদ্ধটা হবে কি করে শুনি, ওই রক্ত মাংসের হাত পা দিয়ে? মহারাজ বলল, গোপাল, তুমি যা বলছো তা ভেবেচিন্তে বলছো তো? গোপাল বলল, ভালো করে ভেবেই বলছি মহারাজ, যতই অস্ত্রশস্ত্র কিনুন না কেন সেটা হবে নবাব বাহাদুরের অস্ত্রের কাছে তুচ্ছ। আর নতুন অস্ত্র দেখলে নবাব বাহাদুরের ধারণা এটাই হবে আমরা সত্যি সত্যি বেআইনি অস্ত্রশস্ত্র মজুত করেছি। তারপর রাজসভার মধ্যে অনেক কথা কাটাকাটি হওয়ার পর রাজসভা শেষ করে দিল মহারাজ। রাত্রিবেলা মহারাজ রানীর সঙ্গে যুদ্ধের ব্যাপারে কিছু কথা বলছিল এবং গোপালের ব্যাপারেও রানীর সঙ্গে কথা বলছিল। হঠাৎ তখনই গোপাল মহারাজের কাছে আসলো এবং মহারাজের কাছে কিছু মোহর চাইলো নবাব বাহাদুরকে চোখের জলে নাকের জলে করার জন্য। মহারাজ বলল, গোপাল, তুমি যে রাজসভাতে বললে অস্ত্রশস্ত্র কেনার জন্য কোনো টাকা পয়সা লাগবে না, কোনো দরকার নেই, তাহলে তুমি মোহর চাইছো কেন? কোন অস্ত্র কিনবে তুমি? গোপাল বলল, এটা না হয় আপনি যুদ্ধক্ষেত্রেই দেখতে পারবেন মহারাজ, কোন অস্ত্র কিনেছি আমি, আর এই অস্ত্র দিয়ে নবাব বাহাদুরের চোখের জলে নাকের জলে করব। তারপর গোপাল যুদ্ধের আগে রাত্রিবেলা বাজারে গিয়ে অনেকগুলো লঙ্কার গুঁড়ো বস্তা নিয়ে আসলো। তারপরের দিন মুর্শিদাবাদ থেকে নবাব বাহাদুর উজির সাহেব এবং অনেক সৈন্যবাহিনী নিয়ে যুদ্ধক্ষেত্রে আসলো। আর এদিকে কৃষ্ণনগর থেকে সেরকম কোনো সৈন্যবাহিনী নেই, কিন্তু বিজ্ঞানীর একটা যন্ত্র দিয়ে লঙ্কা গুঁড়োগুলোকে উড়িয়ে দিল। আর সঙ্গে সঙ্গে নবাব বাহাদুর উজির সাহেব এবং বাকি সৈন্যবাহিনী নাকের জলে চোখের জলে হয়ে তাদের মুর্শিদাবাদে ফিরে গেল। তো ফ্রেন্ড, গোপাল ভাঁড়ের এই ছোট্ট মজাদার গল্পটা কীরকম লাগলো বলো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইবটা অবশ্যই করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।